শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা গত পর্বে তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব দেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই সেটা দেখেছো, আর দেখে না থাকলে সেটা দেখার আমন্ত্রণ রইল। সেখানে বইয়ের বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা আছে, সঙ্গে বইয়ের সৃজনশীল প্রশ্নেরও সেখানে সমাধান দেওয়া হয়েছে। তো আজকের পর্বে আমরা তোমাদের এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব, যাতে তোমাদের পরীক্ষার 100% তোমরা আমাদের এই ক্লাসটি থেকে প্রিপারেশন এবং 100% প্রস্তুতি নিতে পারো এবং তোমাদের 100% কমন উপযোগী হয়ে ওঠে যাতে আমাদের এই কোর্সটি, তাই আমাদের এই কোর্সটি করা। তো আমি আগের ভিডিওটিতে বলেছি যে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে 2টি করে ক্লাস নেওয়া হবে। তো প্রথম ক্লাসে থাকবে বইয়ের বিস্তারিত এবং দ্বিতীয় ক্লাসে থাকবে বইয়ের বাহিরে, যেমন গাইড থেকে সৃজনশীল, সংক্ষিপ্ত এবং এমসিকিউ এর সব কিছু। তো আজকের পর্বে তোমরা কন্টিনিউ করতে থাকো এবং সবশেষে তোমাদের এমন একটি টেকনিক শিখিয়ে দেব, যেই টেকনিক ইউজ করে তোমরা অল্প পরেই তোমরা সৃজনশীল, এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন একদম হুবহু তোমাদের কমন আসবে এবং তোমরা সব কিছু লিখতে পারবে। পরীক্ষায় 90+ মার্ক তোমরা উঠাইতে পারবে। তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। প্রথমেই রয়েছে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। এখানে আমাদের অনেকগুলো, প্রায় 150টারও উপরে এমসিকিউ দেওয়া আছে। আমি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে 1 নম্বরে রয়েছে, বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? এখানে 4টি অপশান দেওয়া আছে। তো এখানে সঠিক অ্যান্সার হবে গ নম্বরে 1757 থেকে 1947। এই যুগটি ছিল ঔপনিবেশিক যুগ। 2 নম্বর প্রশ্নে রয়েছে, বাংলায় কত সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে? এখানেও 4টি অপশন রয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে 1947 সাল। বাংলায় 1947 সাল পর্যন্ত ইংরেজদের শাসন চলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় কত সালে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর 1757 সালে। বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় 1757 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য কী ছিল? বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য কী ছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে গ, ব্যবসায় বাণিজ্য। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য ছিল ব্যবসায় ও বাণিজ্য, মানে ব্যবসা করার উদ্দেশ্যে তারা বাংলাদেশে আসছিল। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ, নবাব সিরাজউদ্দৌলা। তোমরা সকলেই নবাব সিরাজউদ্দৌলার সম্পর্কে জানো। তো 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলা ইতিহাসে প্রত্যক্ষ ও ঔপনিবেশিক শাসন শুরু হয় কিভাবে? এখানেও 4টি অপশন রয়েছে। এখানে সঠিক অ্যান্সার হবে ক, বিদেশি বণিকদের প্রভাব কাজে লাগিয়ে। 11 নম্বরে বলা হয়েছে, বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশের শাসক? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক, পাল বংশের শাসক। বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন পাল বংশের শাসক। 12 নং প্রশ্নে বলা হয়েছে, সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন? সঠিক অ্যান্সার খ, জাহাঙ্গীর। সর্বপ্রথম জাহাঙ্গীর মোগল সম্রাট ঢাকা দখল করেন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটান কে? এখানে সঠিক অ্যান্সার গ, বখতিয়ার খলজি। বাংলায় তুর্কি শাসনের সূত্রপাত ঘটান বখতিয়ার খলজি। এটি তোমরা তোমাদের বইয়েই পড়েছো। 14 নম্বরে রয়েছে, কর্ণাটক কোন এলাকার অন্তর্গত? এটির সঠিক অ্যান্সার খ, দক্ষিণ ভারত। কর্ণাটক দক্ষিণ ভারত এলাকার অন্তর্গত। 15, সম্রাট অশোক বাংলার উত্তরাংশ দখল করেন কখন? সঠিক উত্তর হবে খ নম্বর, খ্রিস্টপূর্ব 3য় শতকে। 16 নম্বর, বাংলা কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটা ভালোভাবে, তোমরা এই সব প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করবা। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে ক, স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার মাধ্যমে। বাংলা স্বাধীন সুলতানি প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে। তারপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল কোথায়? সঠিক অ্যান্সার খ, সোনারগাঁওয়ে।
নম্বর, বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, নবাব সিরাজউদ্দৌলার মধ্য দিয়ে। 19, মৌর্যদের পর ভারত কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? এখানে সঠিক অ্যান্সার খ গুপ্ত। মৌর্যদের পর ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 20, বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? এটির সঠিক অ্যান্সার হচ্ছে গ 1538 সালে। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? সঠিক অ্যান্সার মুসলিম। 22 নং প্রশ্নে বলা হয়েছে দিল্লির সাথে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের কারণ? সঠিক অ্যান্সার গ জাহাঙ্গীরের মসনদে বসা। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা কত বছর ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, প্রায় 200 বছর। এটা সকলেই জানো হয়তো যে আমাদের এই বাংলাদেশকে ইংরেজ ঔপনিবেশিকরা প্রায় 200 বছর শাসন করেছিল। 24 নং, কত সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়? সঠিক অ্যান্সার খ 1757 সালে। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় 1757 সালে। 25 নং প্রশ্ন, কার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়? সঠিক অ্যান্সার ক নবাব সিরাজউদ্দৌলার। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের সূত্রপাত হয়। 26 নং প্রশ্নে বলা হয়েছে কত সালে ইংরেজ শাসনের অবসান হয়? সঠিক অ্যান্সার হচ্ছে গ 1947 সালে। 43 নং, তারপরে আমরা আরেকটা দেখি, পাল রাজারা প্রায় কত বছর এদেশ শাসন করেন? এটির সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার, পাল রাজারা প্রায় 400 বছর শাসন করেন। 1204 সালের পর বাংলার কোন অংশটি সেন শাসকরা শাসন করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার, পূর্ব। 1204 সালের পর বাংলার পূর্ব অংশটি সেন শাসকরা শাসন করেন। কে 1538 সালে লখনৌতি দখল করেছিলেন? এটির সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার, সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন 1538 সালে লখনৌতি দখল করেছিলেন। শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার পাল। শশাঙ্কের পর বাংলায় পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কখন বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল? সঠিক অ্যান্সার খ খ্রিস্টপূর্ব যুগে। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করেছিল। কাদের পতনের পর 7 শতকে উত্তর বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, গুপ্তদের পতনের পর। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কত বছর ধরে অরাজকতা চলতে থাকে? সঠিক অ্যান্সার ক 100 বছর অরাজকতা চলতে থাকে। কোন শাসনামলের পর বাংলায় সেন বংশের রাজত্ব শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার গ পাল শাসনামলে। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলার সিংহাসন কারা দখল করে নেয়? সঠিক অ্যান্সার ক সেন রাজারা দখল করে নেয়। কার হাতে সেন শাসনের অবসান ঘটে? সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, বখতিয়ার খলজির হাতে সেন শাসনের অবসান ঘটে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ছিলেন খ নাম্বার, তুর্কি সেনাপতি। কাকে হটিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা দখল করেন? সঠিক অ্যান্সার ঘ রাজা লক্ষণ সেনকে। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা কে ছিলেন? সঠিক অ্যান্সার গ ফখরুদ্দিন মুবারক শাহ। কোন মোগল সম্রাট 1538 সালে উত্তর বাংলা গৌড় দখল করেন? সঠিক অ্যান্সার ঘ হুমায়ুন। আকবরের সেনাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সার ক মানসিং। আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ। কে চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন? সঠিক অ্যান্সার ক ইসলাম খান চিশতি। কার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে? সঠিক অ্যান্সার ঘ নবাব সিরাজউদ্দৌলা। 40, ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো?
এখানে 3টে অপশন দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে চিরস্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে না আসা, 2 নম্বরে দেওয়া আছে নিজ দেশে ধন সম্পদ পাচার করা এবং 3 নম্বরে দেওয়া আছে অলাভজনক মনে হলে নিজ দেশে ফিরে যাওয়া। এখানে সঠিক অ্যান্সার হবে 3টি। ঘ নং। 1206 সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে 1 মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে, 2 মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে, 3 মুসলিম শাসন 3টি প্রদেশে বিভক্ত ছিল। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার 1 ও 2। 42 নং। 1204 থেকে 1206 পর্যন্ত বাংলার বখতিয়ার খলজির দখলে ছিল 1 পশ্চিমে নদিয়া, 2 পূর্ব বাংলা, 3 উত্তর বাংলার কিছু অংশ। এখানে সঠিক অ্যান্সার খ নাম্বার 1 ও 3, পশ্চিমে নদিয়া এবং উত্তর বাংলার কিছু অংশ। তারপরে কত খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে? এখানে সঠিক উত্তর হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। কাশিম বাজারে কিসের ফ্যাক্টরি ছিল? গ নম্বর অ্যান্সার সিল্কের। কাশিম বাজারে সিল্কের ফ্যাক্টরি ছিল। কাশিম বাজারে বছরে কী পরিমাণ সিল্ক উৎপাদিত হতো? সঠিক অ্যান্সার ঘ 22,000 বেল। তো শিক্ষার্থীরা এমসিকিউ এই পর্যন্ত। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তাই আমরা সরাসরি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। শিক্ষার্থীরা এবার আমরা কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার করব। তো প্রশ্ন 1-এ রয়েছে উপনিবেশিকরণ বলতে কী বোঝায়? এর উত্তর উপনিবেশিকরণ হলো একটি প্রক্রিয়া যেখানে একটি দেশ অন্য দেশকে অর্থনৈতিক শোষণ এবং লাভের উদ্দেশ্যে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলাও প্রায় 200 বছর ইংরেজদের অধীনে উপনিবেশ ছিল। প্রশ্ন 2, বাংলায় মানববস্তি কবে থেকে শুরু হয়? উত্তর, বাংলায় মানববস্তি প্রাচীনকাল থেকেই শুরু হয়। এই অঞ্চল ধনসম্পদে ভরপুর থাকায় বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে বস্তি গড়ে তোলে। বাংলার অর্থনৈতিক সমৃদ্ধিই ছিল বহিরাগতদের আকর্ষণের প্রধান কারণ। তারপরে 3 নম্বরে রয়েছে মৎস্য ন্যায় যুগ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘ সময় ধরে কোনো শক্তিশালী শাসক না থাকায় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময়ে মৎস্য ন্যায় যুগ বলা হয়। এটি সংস্কৃত ভাষায় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন অরাজকতার সময় নির্দেশ করে। এ সময়ে বাংলা বহুরাজ্য বিভক্ত হয়ে পড়েছিল। প্রশ্ন 4, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের সূচনা কবে হয়? এর উত্তর, বাংলায় স্বাধীন সুলতানি শাসনের সূচনা হয় 1338 সালে। সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দীন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। পরে শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন। প্রশ্ন 5, সুলতানি আমলে বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন? উত্তর, সুলতানি আমলে বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। তিনি বাংলার বৃহদাংশ অধিকার করে শাহ-ই-বাঙ্গালিয়ান উপাধি গ্রহণ করেন। তার শাসনকালে বাংলার ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। প্রশ্ন 6, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অবদান উল্লেখ করো। উত্তর, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলার ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলার শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনকালে বাংলার অর্থনীতি ও সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে। প্রশ্ন 7, বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে উল্লেখযোগ্য কে কে ছিলেন? উত্তর, বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এবং সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উল্লেখযোগ্য। তারা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার সংস্কৃতি ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 8, মোগল শাসনের সময় ঢাকার নাম কী ছিল? উত্তর, মোগল শাসনের সময় ঢাকার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। 1910 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করেন। প্রশ্ন 9, মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে কোন শহরের নামকরণ করা হয়েছিল? উত্তর, মোগল সম্রাট জাহাঙ্গীরের নামে ঢাকার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর। 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি এটি প্রতিষ্ঠা করেন। এটি মোগল শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে।
তারপরে রয়েছে 17 শতকে কোন কোন ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়? উত্তর, 17 শতকে ইউরোপের বিভিন্ন দেশ ভারতবর্ষে বাণিজ্যের উদ্দেশ্যে কোম্পানি প্রতিষ্ঠা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রশ্ন 19, বিদেশি বণিকরা বাংলায় কিভাবে মুনাফা অর্জন করত? বিদেশি বণিকরা বাংলায় কিভাবে মুনাফা অর্জন করত? প্রশ্ন 19, বিদেশি বণিকরা বাংলায় কিভাবে মুনাফা অর্জন করত? উত্তর, বিদেশি বণিকরা বাংলায় স্থানীয় শ্রমিকদের কাজে লাগিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করত। এসব কারখানায় তারা সিল্ক ও মেহি কাপড় উৎপাদন করে প্রচুর মুনাফা করত। এভাবে বাংলার অর্থনৈতিক সম্পদ ইউরোপীয়দের নিয়ন্ত্রণে চলে যায়। প্রশ্ন 20, কাশিম বাজারে সিল্ক সম্পর্কে ফরাসি পর্যটক বার্নিংয়ের কী তথ্য দিয়েছিলেন? উত্তর, ফরাসি পর্যটক বার্নিংয়ের 1666 সালে বাংলার বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি উল্লেখ করেন, ওলন্দাজরা কাশিম বাজারে তাদের সিল্ক ফ্যাক্টরিতে 700 থেকে 800 শ্রমিক নিয়োগ করত। বার্নিংয়ের আরও লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। প্রশ্ন 21, জব চার্নক কীভাবে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন? উত্তর, জব চার্নক 1960 সালে কলকাতা সুলতানটি এবং গোবিন্দপুর গ্রামগুলো 1200 টাকায় ক্রয় করেন। এই গ্রামগুলো পরবর্তীতে একত্রিত হয়ে কলকাতা নামে পরিচিত হয়। কলকাতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে হয়ে ওঠে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় কিভাবে এগিয়ে যায়? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক উদ্যোগ, কূটকৌশল এবং শক্তিশালী সৈন্যবাহিনীর মাধ্যমে অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়। তারা কুঠি এবং কারখানা তৈরি করে ব্যবসার পাশাপাশি বাংলার সম্পদ দখলে নেয়। নবাব হওয়ার পর সিরাজউদ্দৌলাকে কাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়? এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবা। সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। নবাব হওয়ার পর তাকে উদীয়মান ইংরেজ শক্তি, বর্গীদের আক্রমণ এবং ঘসেটি বেগম ও মীর জাফরের ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়। পাশাপাশি দেশীয় বণিক শ্রেণীর বিরোধিতাও তাকে সামলাতে হয়। প্রশ্ন 24, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে কারা জড়িত ছিল? উত্তর, নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে ঘসেটি বেগম, মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ এবং ইংরেজরা জড়িত ছিল। এরা নবাবের অভ্যন্তরীণ শাসন দুর্বল করে তাকে পরাজিত করতে সক্রিয় ভূমিকা পালন করে। প্রশ্ন 25, পলাশীর যুদ্ধে বণিক সমাজের ভূমিকা উল্লেখ করো। উত্তর, বাংলার দেশীয় বণিক সমাজের মাধ্যমে রাজপুতানা থেকে আগত মারোয়ারি বণিকরা ছিল উল্লেখযোগ্য। এদের মধ্যে জগৎ শেঠ ও উমিচাঁদ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ইংরেজদের সমর্থন দিয়ে বাংলায় স্বাধীনতার পতনে ভূমিকা রাখে। প্রশ্ন 26, পলাশীর যুদ্ধের ফলে কী হয়েছিল সংক্ষিপ্ত লেখো। উত্তর, পলাশীর যুদ্ধে 1757 সালে 23 জুন সংঘটিত হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর ফলে বাংলার স্বাধীনতা হারায় এবং শাসন ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। তারপরে থাকছে 36 নম্বরে, দ্বৈত শাসনের ফলে বাংলার জনগণের কী পরিণতি হয়? উত্তর, দ্বৈত শাসনের ফলে ইংরেজরা প্রজাদের ওপর অতিরিক্ত কর চাপিয়ে চরম শোষণ চালায়। এর মধ্যে পরপর 3 বছরের খরার কারণে 1770 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ মারা যায়, কিন্তু কোম্পানি কর কমানোর কোনো উদ্যোগ নেয়নি। প্রশ্ন 37, 76-এর মন্বন্তরের কারণ সংক্ষেপে লেখো। উত্তর, 76-এর মন্বন্তরের প্রধান কারণ ছিল পরপর 3 বছরের খরা ও ফসলহানি। কৃষিজীবী জনগোষ্ঠী অতিরিক্ত করের চাপে নিঃস্ব হয়ে পড়ে এবং তাদের খাদ্যের অভাব চরমে ওঠে। এই ভয়াবহ দুর্ভিক্ষে বাংলায় প্রায় 1/3 লোক অনাহারে মারা যায়। 76-এর মন্বন্তর ফলাফল উল্লেখ করো। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষকে বাংলায় 76-এর মন্বন্তর বলা হয়। এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় 1/3 মানুষ অনাহারে মারা যায়। এ অবস্থায় কোম্পানি কর আদায় বন্ধ না করায় দুর্ভিক্ষের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি কিভাবে পরিবর্তিত হয়? 1773 সালের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি হয় গভর্নর জেনারেল। এই পদবীর মাধ্যমে তারা প্রশাসনিক ও সামরিক কার্যক্রমে আরও বেশি ক্ষমতা অর্জন করে। এতে কোম্পানির শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হয়। কোম্পানি শাসনকালে সমাজে কী কী সংস্কার কার্যক্রম চালু হয়? উত্তর, কোম্পানির শাসনকালে সতীদাহ প্রথা বিলুপ্তি, বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন করা হয়। রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে এই সংস্কার সম্ভব হয়। এছাড়া শিক্ষা বিস্তার ও আধুনিক জ্ঞানচর্চার সূচনা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দিল্লির মসনদ দুর্বল করে? উত্তর, মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের বিভিন্ন সংকট দেখা দেয়। দিল্লির দুর্বল অবস্থার সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী দিয়ে বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার করে, ফলে মোগল সাম্রাজ্য তাদের নিয়ন্ত্রণ হারায়। বারো ভূঁইয়াদের সম্পর্কে কী জানো? উত্তর, বারো ভূঁইয়া ছিল পূর্ব বাংলার একদল শক্তিশালী জমিদার যারা মোগল আক্রমণ প্রতিহত করেছিলেন। তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। মোগল শাসক আকবরের সেনাপতি মানসিংহ বারো ভূঁইয়াদের বিরুদ্ধে বারবার যুদ্ধ করেও সফল হতে পারেনি। আকবরের সময়ে বাংলার মোগল শাসনের অবস্থা উল্লেখ করো। উত্তর, আকবরের সময়ে মোগলরা বাংলার পশ্চিম এবং উত্তরাংশ দখল করতে সক্ষম হয়, তবে পূর্ব বাংলায় বারো ভূঁইয়ারা মোগলদের আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে প্রথমে পরাজিত করতে পারেননি। বাংলার মোগল শাসনের সম্পূর্ণ অধিকার কখন অর্জিত হয়? বাংলার মোগল শাসনের সম্পূর্ণ অধিকার অর্জিত হয় 1610 সালে। মোগল সুবেদার ইসলাম খান চিশতি বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকাকে মোগল প্রশাসনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। বাংলায় মোগল শাসনের অবসান কখন হয়? বাংলায় মোগল শাসনের অবসান ঘটে 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে মোগল শাসনের চূড়ান্ত পতন ঘটে। এরপর বাংলায় ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। শিক্ষার্থীরা, এই ছিল কিছু ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া আছে, তার মধ্যে লেখা আছে, বাম পাশের ছকে লেখা আছে তথ্য 1 এবং ডান পাশে রয়েছে তথ্য 2। তথ্য 1 লেখা আছে প্রায় 200 বছরের শাসন, বাংলার টাকা পয়সা অন্য দেশে পাচার করা। তথ্য 2 ছকে লেখা আছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, তৎকালীন কুসংস্কার দূরীকরণ, সমাজ সংস্কারকদের অবদান। তো এইটার ক নং প্রশ্নে দেওয়া আছে ইকলিম কি? তো ক নং প্রশ্নের অ্যান্সার সাইডে দেওয়া আছে যে বাংলার 3টি অংশে দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়, যা ফরাসি ভাষায় ইকলিম হিসেবে পরিচিত ছিল। খ নম্বরে দেওয়া আছে ওয়েস্টফালিয়ার চুক্তি করা হয়েছিল কেন? খ নং উত্তরে দেওয়া আছে ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, রাশিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড সহ অন্যান্য কতিপয় দেশ প্রায় 30 বছর 1618 থেকে 1648 পর্যন্ত এই সময়কাল ধরে যুদ্ধে লিপ্ত ছিল। এই যুদ্ধে প্রায় 80 লক্ষ সামরিক ও বেসামরিক লোক হতাহত হয়। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর জন্য ওয়েস্টফালিয়ার চুক্তি সম্পাদিত হয়েছিল 1648 সালে। 1648 সালে এই শান্তি চুক্তিটি সম্পাদিত হয়। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে তথ্য 1 দ্বারা কোন শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। তো এখানে গ নং প্রশ্নে দেওয়া আছে তথ্য 1 দ্বারা কোন শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করা হয়েছে, ব্যাখ্যা করো। তো গ নং অ্যান্সার হচ্ছে তথ্য 1 দ্বারা ইংরেজ শাসনামলকে 1757 থেকে 1947 ইঙ্গিত করা হয়েছে। ইংরেজ শাসনামল 2টি অংশকে বিভক্ত। প্রথম অংশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল 1757 থেকে 1858 এবং দ্বিতীয় অংশ ব্রিটিশ শাসনকাল 1858 থেকে 1947। প্রায় 200 বছরের এই শাসনকালকে
ঔপনিবেশিক যুগ বলা হয়ে থাকে। এ সময়কালে বাংলা থেকে প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে নেয়। এরপর প্রায় 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে বাংলায় শোষণ চালাতে থাকে। 1857 সালে ইংরেজ অধ্যুষিত ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীরা বিদ্রোহ করে। এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই সংগ্রামে সিপাহীরা পরাজিত হয়। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের শাসন আইন পাশের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের ভারতের শাসন ক্ষমতা নিজ হাতে তুলে নেয়। তখন গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ, অর্থাৎ শোষণের ক্ষেত্র। প্রায় 100 বছর শেষে 1947 সালে ভারত উপমহাদেশের মানুষ ব্রিটিশদের অধীনতা থেকে মুক্তি পায়। এবার এখানে ঘ নং প্রশ্নে বলা হয়েছে, তুমি কি মনে করো তথ্য 2 বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা অধিকার আদায়ের উন্মেষ ঘটায়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঘ নং প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের তথ্য 2 বাংলার স্বাধীনতা আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ে উন্মেষ ঘটায়। ব্রিটিশরা উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর তাদের শাসন পাকাপোক্ত করার দিকে গুরুত্ব দেয়। এজন্য তারা নিজেদের অনুগত এশীয় শ্রেণী তৈরির উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন। 1857 সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়, 1821 সালে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত মুদ্রণযন্ত্র এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। উচ্চশিক্ষা লাভের ফলে আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় জনগণের মধ্যেও নতুন চেতনার স্ফুরণ ঘটে। মুদ্রণযন্ত্রে পাঠ্যপুস্তক ছেপে জ্ঞানচর্চার যে সুযোগ লাভ করে তা এদেশের মানুষের মধ্যে চেতনার জাগরণ সৃষ্টির পথ সুগম করে। এ সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। তারা সমাজের অনাচার নিয়েও যেমন আত্মসমালোচনা করে, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধেও কঠোর ভাষায় সমালোচনা করেন। বাংলার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং অধিকার আদায়ের উন্মেষ ঘটে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ব্যক্তিগণ সমাজ সংস্কারে এগিয়ে আসেন। তারা তৎকালীন সমাজে বিদ্যমান কুসংস্কারে অবদান রাখেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্য 2 এ উল্লেখিত কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা, তৎকালীন কুসংস্কার দূরীকরণ, সমাজ সংস্কারদের অবদান ইত্যাদি বিষয়ে বাংলার স্বাধীনতার আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের উন্মেষ ঘটায়। শিক্ষার্থীরা, এই ছিল অধ্যায় 1 এর ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। তো আমি এখানে সৃজনশীল প্রশ্ন একটি তোমাদের পড়ে শোনালাম। তো সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ তথা বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে এর বিস্তারিত লিঙ্ক। তোমরা যদি এছাড়াও আরও বিস্তারিতভাবে এবং আরও অনেকগুলো এমসিকিউ পড়তে চাও, তো আমাদের কমেন্ট লিঙ্কে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা প্রবেশ করে সেখান থেকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। সেই লিঙ্ক থেকে তো তোমরা সেই ওয়েবসাইটে আমাদের এই আলোচনার বিষয়বস্তু তোমরা পড়তে পারবে। সেখানে তোমরা এমসিকিউ থেকে আরও বিস্তারিতভাবে সকল এমসিকিউ তোমরা পড়তে পারবে। সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং সৃজনশীল প্রশ্ন বিস্তারিতভাবে সাজানো থাকবে। প্রায় 15টিরও উপরে থাকবে সৃজনশীল, এমসিকিউ থাকবে 200টারও উপরে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রায় 50টির উপরে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। তো আমাদের তো প্রথমেই আমি একটা কথা বলেছিলাম যে এই ভিডিওর শেষে আমি তোমাদের এমন একটা টপিকস শিখিয়ে দেব যা থেকে তোমরা বেশি কিছু না পড়েই এবং অল্প পড়েই সহজেই তোমরা 3টির অ্যান্সার একটি পড়ে, মানে তোমরা বই থেকেই কিভাবে পড়লে তোমাদের এমসিকিউ, সিকিউ, সংক্ষিপ্ত সব কিছু লিখতে পারবা। তো সেই টপিকটা হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ের গল্প বা কবিতাংশগুলি তোমরা বা নাটিকাগুলি ভালো করে তোমরা আগে 2 থেকে 3 বার মন দিয়ে রিডিং পড়বে। পরবর্তী তোমাদের পাঠ অনুযায়ী যে শব্দার্থ এবং পাঠ পরিচিতি, কবি পরিচিতি রয়েছে, তোমরা সেগুলো ভালোভাবে একটু মন দিয়ে পড়বে। তো সেগুলো যদি তোমরা রিডিং পড়ো তাহলে তোমাদের অনেকটা ধারণা চলে আসবে সৃজনশীল, সংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্নের বিষয়ে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক এই ক্লাসগুলো দেখার এবং এই ক্লাসগুলো করার আমন্ত্রণ রইল এবং প্রতিনিয়ত পরীক্ষার সাজেশন এবং পরীক্ষার 100% প্রস্তুতিমূলক সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম সকলকে।